চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল ফ্রি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিগত বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসা খুবই গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রথমে আমরা গত বছর যে কোশ্চেনটা হয়েছিল ওই কোশ্চেনের সেট 2 কোশ্চেন নাম্বার 1, hadn't I worked hard? hadn't I worked hard? এটা একটা গ্যাপ ফিলিং এর মতো কোশ্চেন ছিল। এটা ছিল সেট 2 কোশ্চেন নাম্বার 1। আগে আমরা বলি এই কোশ্চেনটা কোন টপিক থেকে এসেছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি শুরুতে hadn't I worked hard, এখানে একটা হ্যাড আছে, এরপর ভার্বের V3 আছে, এরপর এক্সটেনশন। তাহলে আমরা এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের জানতে হবে আমরা যখন বিশেষ করে কম্পিটিটিভ এক্সামসে কোশ্চেন সলভ করতে যাব, যখন আমরা ওই কোশ্চেনটা কোন টপিক থেকে হয়েছে ওই টপিকটা আমরা রিমাইন্ড করতে পারবো, আমাদের অ্যান্সার করাটা খুব বেশি ইজি হয়ে যায়। তো প্রথমে আমরা কোশ্চেনটা কোন টপিক থেকে হয়েছে সেটা একটু বের করার চেষ্টা করি। তাহলে hadn't I worked hard, এদিকে V3 আছে, এদিকে হেড আছে। তাহলে সাধারণত কোনো সেন্টেন্স হেড দিয়ে বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে না। হতে পারে কখন? সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তখন শেষে কোয়েশ্চেন মার্ক থাকে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হেড একটা অক্সিলারি ভার্ব, সেটা দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু হচ্ছে। তাহলে আমরা তখন সাথে সাথে বুঝতে পারবো যে এই হেড সাধারণত শুরুতেই থাকে যখন এই সেন্টেন্সটা একটা কন্ডিশনাল সেন্টেন্স হবে। আই রিপিট, হেডটা সাধারণত ওই সেন্টেন্স দিয়ে হেড দিয়ে সাধারণত ওই সেন্টেন্সগুলো শুরু হয় যখন সেন্টেন্সগুলো কন্ডিশনাল সেন্টেন্স হবে। তো আমরা একটা কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে হেড দিয়ে শুরু হতে পারে। আমরা একটু কন্ডিশনাল সেন্টেন্সের গ্রামারে যাই। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স 1, কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত 3 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্সের টপিকটা আমি সবাইকে পড়াচ্ছি। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সাধারণত 3 প্রকার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। দিলে আমরা দেখি প্রথমেই কন্ডিশনাল 1, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের B1। কন্ডিশনাল সেন্টেন্স কেমনে বুঝতে পারবো? কন্ডিশনাল সেন্টেন্সে অবশ্যই ইফ থাকবে। যখন ইফ থাকবে এরপর এদিকে V1 অবজেক্ট, এরপরের দ্বিতীয় অংশটা কি হবে? এদিকে একটা কমা থাকবে অবশ্যই। সাবজেক্ট ক্যান, উইল, মে, এখান থেকে যে কোনো একটা আসবে, এরপর ভার্বের বেস ফর্ম হবে। তাহলে কন্ডিশনাল 1 দেখো, ইফ থাকবে, সাবজেক্ট ভার্বের B1 হবে, অবজেক্ট থাকবে, আর দ্বিতীয় অংশ হবে ক্যান, উইল, মে থেকে যে কোনো একটা আসবে, এরপর ভার্বের বেস ফর্ম হবে, অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে। এটা হচ্ছে কন্ডিশনাল 1। কন্ডিশনাল 2, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এই V2 অবজেক্ট, এরপর দ্বিতীয় অংশে কি হবে? কুড, ওড, মাইট যে কোনো একটা আসবে, এরপর এটার পরেও ভার্ব বেস ফর্ম হবে। আমরা জানি সাধারণত মডাল অক্সিলারিস যে ভার্বগুলো রয়েছে, মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে ক্যান, উইল, মে, কুড, ওড, মাইট এগুলো তো সবগুলো মডাল অক্সিলারি ভার্ব, এটার পর ভার্বের বেস ফর্ম হবে। তো এটা ছিল আমাদের কন্ডিশনাল 2, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল। এদিকে ভার্বের পাস্ট ফর্ম হলে এদিকে আসবে কুড, ওড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এরপর কন্ডিশনাল 3, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 বাম পাশে, এদিকে আসবে কোড, ওড, মাইট যে কোনো একটা হতে পারে, হ্যাভ প্লাস V3। এগুলো ছিল কন্ডিশনাল, এটা ছিল কন্ডিশনাল 3। তাহলে আমি আবার 1 থেকে বলে যাচ্ছি। কন্ডিশনাল 1 অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালে যদি কমা, এদিকে একটা কমা রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা খেয়াল করতে হবে, কমার বাম পাশে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় B1 হয়, এই পাশে ডান পাশে ক্যান, উইল, মে থেকে যে কোনো একটা আসবে, ভার্বের বেস ফর্ম হবে। সেকেন্ড কন্ডিশনাল, ইফ যুক্ত সেন্টেন্সে যখন
বাম পাশে V2 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। ডান পাশে কমার ডান পাশে কি হবে? কোড, উড, মাইট থেকে যে কোনো একটা আসবে, এরপর ভার্বের বেস ফর্ম হবে। থার্ড কন্ডিশনাল, ইফ যুক্ত সেন্টেন্সে যখন কমার বাম পাশে হ্যাড প্লাস V3 আসবে, কমার ডান পাশে কি হবে? কোড, উড, মাইট যে কোনো একটা আসবে, এরপর একটা হ্যাভ আসবে প্লাস V3 হবে। হ্যাভের পর V3 হয়, এটা আমি সচরাচর নিয়মেই জানি। তবে থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে যখন বাম পাশে হ্যাড প্লাস V3 হবে, কমার ডান পাশে হবে কোড, উড, মাইট যে কোনো একটা আসবে প্লাস হ্যাভ প্লাস V3। এটা ছিল থার্ড কন্ডিশনাল। এটা ছাড়াও আরেকটা কন্ডিশনাল রয়েছে, এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। কন্ডিশনাল সাধারণত 3 প্রকার, তবে এটা ছাড়াও এই 3 প্রকার ছাড়াও আরেকটা কন্ডিশনাল রয়েছে যেটাকে জিরো কন্ডিশনাল বলা হয়। এই জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা কীরকম হবে? জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা হচ্ছে ইফ থাকবে, সাবজেক্ট তো থাকবেই সাধারণত অন্যগুলোর মতো, এদিকে হবে B1। আচ্ছা দেখো, কন্ডিশনাল 1 এবং কন্ডিশনাল 0, কন্ডিশনাল 1 এবং কন্ডিশনাল 0 এই দুটা বাম পাশ একই, অর্থাৎ সাবজেক্টের পর B1 হবে, অবজেক্ট থাকবে, বাম পাশ একই। এখন কেমনে কোন কোন সিম্বল দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটা ফার্স্ট কন্ডিশনাল আর কোনটা জিরো কন্ডিশনাল, এটার জন্য একটা নোট রয়েছে। আমি আগে বলি, জিরো কন্ডিশনালে বাম পাশে কমার বাম পাশে B1 থাকবে, ডান পাশেও B1 হবে, ডান পাশেও B1 হবে। এখন জিরো কন্ডিশনাল কখন কখন হয়? এরকম সাধারণত 4টি ফ্যাক্টরের ক্ষেত্রে জিরো কন্ডিশনাল হয়। 1, ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য। 2, সায়েন্টিফিক্যালি প্রুভড, বৈজ্ঞানিকভাবে সত্য বা সায়েন্টিফিক ট্রুথ বলি এটাকে আমরা। 3, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম। 4, ইম্পারেটিভ সেন্টেন্স। আই রিপিট, প্রথম হচ্ছে চিরন্তন সত্য। আমি বলতেছি জিরো কন্ডিশনাল কখন হবে? সাধারণত 4টি সিম্বল দেখলে আমরা জিরো কন্ডিশনাল বলবো। এক হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য মানে কি? যেগুলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একই নিয়মে চলে, নিয়ম ভঙ্গ হয় না। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তারপর দিনের পর রাত আসতেছে, রাতের পর দিন আসতেছে, এই বিষয়গুলো হচ্ছে চিরন্তন সত্য। এরপর হচ্ছে বৈজ্ঞানিক সত্য। বৈজ্ঞানিক সত্যগুলো কি? যেমন বরফকে যদি আমরা তাপ দিই, বরফটা পানিতে পরিণত হবে, অথবা পানিকে যদি আমরা ফ্রিজিং করি, ওটা বরফে পরিণত হবে। এগুলো হচ্ছে সায়েন্টিফিক্যালি ট্রুথ, কতগুলো তথ্য। এই সায়েন্টিফিক্যালি ট্রুথ অর্থাৎ বৈজ্ঞানিকভাবে সত্য। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম। অভ্যাসগত কর্ম কি? আমরা যেই কাজটা প্রতিদিন করতে অভ্যস্ত, যেটার জন্য আমাদের সাধারণত এনার্জি কষ্ট হয় না, এটা আমরা যেটা করতেই অভ্যস্ত। যেমন কেউ কেউ প্রতিদিন ভোরে উঠে হাঁটতে শুরু করে, হাঁটতে যায় এক্সারসাইজের মতো, তো ও কোনো একদিন যদি হাঁটতে না পারে, সারাদিনটাও তেমন একটা ভালো যায় না, কারণ অভ্যস্ত হয়ে গেছে। এটা হচ্ছে অভ্যাসগত কর্ম। আমি প্রতিদিন হাঁটতে বেরোই, আমি প্রতিদিন সময়মতো নামাজ পড়তে যাই, আমি প্রতিদিন বিকেলে খেলতে যাই, এগুলো হচ্ছে অভ্যাসগত কর্ম, প্রতিদিন করাটা। এরপর হচ্ছে লাস্ট ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, এই জাতীয় এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই 4টা ক্ষেত্রে আমি আবার বলতেছি, চিরন্তন সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য, অভ্যাসগত কর্ম এবং আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য, এই 4টা ক্ষেত্রে জিরো কন্ডিশনাল হবে। তাহলে কন্ডিশন 1, 2, 3, একটা হচ্ছে জিরো। সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স 3 ধরনের হয়, আর একটা জিরো কন্ডিশনাল রয়েছে। এই 4টা চিরন্তন সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য, অভ্যাসগত কর্ম, আর আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে জিরো কন্ডিশনাল হয়। তাহলে আমাদের আগের কোয়েশ্চনটা কী ছিল? হ্যাডন্ট আই ওয়ার্কড হার্ড, এখানে একটা হ্যাড দিয়ে শুরু হয়েছে। এখন আমরা কন্ডিশনালে পড়ছিলাম প্রতিটা কন্ডিশনাল সেন্টেন্সে ইফ থাকবে, 4টা কন্ডিশনের মধ্যে প্রতিটার ক্ষেত্রে ইফ থাকবে। তবে মাঝে মধ্যে, এটা হচ্ছে সাধারণত খুব কমই হয়, মাঝে মধ্যে দেখা যায় ইফ এর পরিবর্তে হ্যাড ইউজ করতে। এটা সাধারণত যখন খুব কনফিউজড করার জন্য কোশ্চেনগুলো করা হয়, তখন ইফের পরিবর্তে টিচাররা হ্যাড ইউজ করেন। তো তখন তখন হ্যাড যেটা ইউজ করা হবে ওটা ইফের কাজ করবে। যেমন এখানে দেখো হ্যাডন্ট আই ওয়ার্কড হার্ড, এখানে হ্যাডটা ইফের কাজ করতেছে, অর্থাৎ এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কেমনি?
হ্যাড, এখানে এটাই মনে করি আমরা ইফ আই ওয়ার্কড হার্ড। এখন দেখো এখানে হ্যাড আছে, এটা যদি ইফের কাজ করে, হ্যাডটা যদি ইফের কাজ করে, ইফ আছে হ্যাড আছে, ইফ হ্যাড আছে প্লাস ওয়ার্কটা হচ্ছে বারবার V3, যেহেতু হ্যাড রয়েছে। তাহলে এদিকে ইফ প্লাস হ্যাড প্লাস V3, এটা কোন কন্ডিশনাল ছিল আমাদের? ইফ প্লাস হ্যাড প্লাস V3, এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল, এটা আমাদের থার্ড কন্ডিশনাল। ইফ প্লাস হ্যাড প্লাস V3 থার্ড কন্ডিশনাল। ইফ প্লাস হ্যাড প্লাস V3, এখানে আমি আবার বলতেছি হ্যাডটা ইফের কাজ করতেছে, তাইলে এখানে এটা ইফের কাজ করতেছে ধরে নিলাম। ইফ হ্যাড আছে এবার বারবার V3 আছে, এটা আমাদের কোন কন্ডিশনাল আছে? থার্ড কন্ডিশনালে। তো থার্ড কন্ডিশনালে এই পাশে যদি হ্যাড প্লাস V3 হয়, ডান পাশে কি হয়? অর্থাৎ থার্ড কন্ডিশনের ক্ষেত্রে বাম পাশে যদি হ্যাড প্লাস V3 থাকে, ডান পাশে কি হয়? আমরা এখানে দেখি আমাদের স্ট্রাকচার কি ছিল? ডান পাশে হয় কুড ওড মাইট থেকে যে কোনো একটা আসবে, এরপর হ্যাভ আসবে প্লাস V3 আসবে। তো আমরা এখানে কোন অপশনটা দেখি, সরি এখানে আমাদের কোন অপশনটা যাই? এটা যদি থার্ড কন্ডিশনাল হয়, এদিকের স্ট্রাকচার কি হওয়া উচিত ছিল আমাদের? স্ট্রাকচারে ওড কোড মাইট প্লাস V3, যেহেতু এটা থার্ড কন্ডিশনাল। ওড কোড সরি ওড কোড মাইট প্লাস হ্যাভ প্লাস V3, কারণ এটা থার্ড কন্ডিশনাল। তার মানে এখানে কোন অ্যান্সারটা হয়? এখানে একটা টুইস্ট রয়েছে এই অপশনের মধ্যে। আমরা সাধারণত কম্পিটিটিভ এক্সাম, সাধারণত ইউনিভার্সিটি অ্যাডমিশনে দেখতে পাই, উপরে যে কোয়েশ্চনটা যে পরিমাণ পেঁচাবে এর চেয়ে বেশি পেঁচানো হয় অপশনে। এটা আমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি আরেকবার বলতেছি, আমাদের বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলোতে যে পরিমাণ না তোমার কোয়েশ্চনে পেঁচানো হবে, এর চেয়ে দ্বিগুণভাবে পেঁচানো হবে তোমার অপশনে। অপশন নিয়ে তুমি খুব একটা ডিলিমাতে পড়ে যাবা, কারণ অপশনগুলো খুব বেশি পেঁচানো হয়। যেমন এটা একটা খুব পেঁচানো অপশন। দেখো আমাদের স্ট্রাকচার কি হয়? হ্যাড প্লাস V3 এ পাশে থাকলে এ পাশে হবে উড কুড মাইট, যে কোনো একটা হবে প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে এখানে আমরা কোন অপশনটা পাই? পাবে কুডন্ট হ্যাভ। তাহলে কুডন্ট হ্যাভ, আচ্ছা এখান থেকে মনে করো আমরা কুড আনলাম, হ্যাভ, তাহলে হ্যাভ পাইছি কিন্তু V3 নাই। আচ্ছা এরপর নেক্সট অপশন দেখি আমরা, উডন্ট সাকসিড। উডন্ট সাকসিড, এখান থেকে উড আসছে, সাকসিড V3 আসছে, কিন্তু হ্যাভ কই? তার মানে এটাও হচ্ছে না, এটাও বাদ। এরপর কুডন্ট সাকসিড, সেম এটা, এখান থেকে কুড আসছে, সাকসিড এটা V3 আসছে, কুডন্ট সাকসিড V3 আসছে, হ্যাভ কই? তার মানে এটাও হচ্ছে না। এবার দেখি কুডন্ট হ্যাভ সাকসেস, অপশনটা কীভাবে পেঁচাচ্ছে খেয়াল করো। এখান থেকে উড কুড মাইট হ্যাভ প্লাস V3 থেকে কুড আসছে, ভালো কথা, হ্যাভ আসছে, হ্যাভও আসছে, তাও ঠিক আছে। সাকসেস, হ্যাভের পর আমরা কি বলছিলাম? স্ট্রাকচারে V3 হবে, কিন্তু সাকসেসটা কি V3? এই কোয়েশ্চেনটা গত বছর ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা দাগে দিয়েছিল, কারণ স্ট্রাকচার ঠিক আছে, কুডন্ট হ্যাভ, এটা কি সাকসেস। ওরা খেয়াল করে না যে এই সাকসেসটা V3 নয়, এটা হচ্ছে একটা নাউন। সাকসেস মানে সফলতা, এটা হচ্ছে সফলতা। কিন্তু আমাদের স্ট্রাকচারে ছিল উড কুড মাইট থেকে যে কোনো একটা আসবে, হ্যাভ আসবে, V3 হবে। V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখানে সাকসেস তো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নয়, এটা একটা নাউন। তার মানে এটাও যাচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম মিস্টেক করে এটা দাগাই দিয়েছিল, কারণ এখানে স্ট্রাকচার ঠিক রাখছে। তাহলে যদি এটাও না হয়, এটাও না হয়, এটাও না হয়, আমাদের অ্যান্সার কোনটা হবে? এটা। আচ্ছা কেমনি? এটা কিন্তু স্ট্রাকচার পুরোটা মেনটেন করতেছে না। কেমনি? এখানে আমাদের স্ট্রাকচার ছিল এখান থেকে যে কোনো একটা হবে, হ্যাভ আসবে, V3 আসবে। আচ্ছা তাহলে এখান থেকে কুডন্ট আসছে, একটা আসছে, হ্যাভ আসছে, তো বারবার V3টা দেয় নাই, ওটাই আমাদের অ্যান্সার হবে। V3টা না দিয়ে তোমাকে এটা কনফিউজ করা হচ্ছে। তাহলে দেখো, কারণ দেখো এখান থেকে তিনটা থেকে যে কোনোটাই হচ্ছে না, এটা তো স্ট্রাকচার যাচ্ছে না, স্ট্রাকচার যাচ্ছে না, এটা স্ট্রাকচার যাচ্ছে, বাট V3 নাই। অর্থাৎ এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নাই, এটা একটা নাউন। এটা কনফিউজ করার জন্য দিছে এই অপশনটা, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই জায়গায় দিয়েছিল অবশ্যই। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? এটা, কুডন্ট হ্যাভ। যদিও এখানে ভার্বের V3টা নাই, নাও দিতে পারে, এই তিনটা তো যাচ্ছেই না, আমাদের অ্যান্সার হবে এটা, কুডন্ট হ্যাভ। এটা ছিল আমাদের, আমি আরেকবার বলতেছি শুরু থেকে, হ্যাডন্ট আই ওয়ার্ক হার্ড, আই, এবারটা তোমাকে পূর্ণ করতে হবে এই বাকি অংশটা।
তাহলে দেখো এখানে হ্যাডন্ট আই ওয়ার্ক হার্ড, এটা কোন স্ট্রাকচার যায়? এটা যাচ্ছে ইফ কন্ডিশনালে। কেমনে ইফ কন্ডিশনালে? সাধারণত ইফ কন্ডিশনালের সেন্টেন্সগুলোকে যখন একটু পেঁচাতে চায় স্যাররা, ওনারা ইফের পরিবর্তে হ্যাড ইউজ করেন। অর্থাৎ হ্যাড ভার্বটা ইফের পরিবর্তে ইউজ করা যায়, অর্থাৎ তখন এটা ইফের কাজ করবে। তো আমরা হ্যাডকে ইফ হিসেবে ধরে নিলাম, এরপর হ্যাড আছে, V3 আছে। তো কন্ডিশনাল আমাদের টোটাল 3টা, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এটা আমাদের থার্ড কন্ডিশনালে পড়ে, কারণ এদিকে বাম পাশে যখন হ্যাড প্লাস V3 হবে, ডান পাশে হবে উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস V3। এখান থেকে আমাদের অ্যান্সার হয় 1, যদিও এখানে V3 নাই, আর 3টা অপশন টোটালি যাচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার হবে কুডন্ট হ্যাভ। নেক্সট, তাহলে কন্ডিশনাল থেকে আমরা একটা রুল, যেই গত স্লাইডে যে রুলটা আমরা পড়েছিলাম স্ট্রাকচারগুলো, এখান থেকে আমরা একটা উদাহরণ করি। যেমন দেখো কন্ডিশনাল 1, এটা হচ্ছে কন্ডিশনাল 1-এর উদাহরণ। ইফ ইউ কাম, ইফ আছে তার মানে কন্ডিশনাল সেন্টেন্স, ইউ একটা সাবজেক্ট আর কাম হচ্ছে একটা ভার্ব, এবং এটা ভাবে কোন ফর্ম? B1 ফর্ম। দেখো ইফ আছে, সাবজেক্ট আছে, ভাবে B1 ফর্ম আছে। এরপর অংশটা কি হয়? সাবজেক্ট ও ক্যান, উইল, মে থেকে যে কোনোটা আসবে, এখানে উইল আসছে, এরপর ভার্বের বেস ফর্ম হয়েছে, ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল, ইফ ইউ কেম, ইফ আছে কন্ডিশনাল সেন্টেন্স, সাবজেক্ট পাইছি, এরপর ভার্বের V2 কেম, এটা হচ্ছে কেম, CAME কেম, ভার্বের V2 আছে। এরপর এদিকে কি হবে আমাদের স্ট্রাকচারটা? উড, কুড, মাইট থেকে যে কোনো একটা হবে, উড আসছে, ভার্বের বেস ফর্ম হবে, কারণ এগুলো মডাল ভার্ব। এরপর কন্ডিশনাল 3, ইফ আছে সাবজেক্ট ইউ, হ্যাড কাম, হ্যাড আছে, কাম V3, কারণ আমরা জানি কাম, কেম, কাম, কাম B1, কেম V2, কাম B1-এর মতোই এটা V3 কাজ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইফ আছে, হ্যাড প্লাস V3, হ্যাড আছে, V3 আছে। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের ডান পাশে কি হয়? সাবজেক্ট হবে, উড, কুড, মাইট থেকে যে কোনো একটা হবে, একটা হ্যাভ আসবে, ভাবে কি হবে? সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক, এটা হবে গন, কারণ হ্যাভের পর ভার্বের V3 হয়। তাহলে থার্ড কন্ডিশনালে যদি কমার বাম পাশে হ্যাড প্লাস V3 থাকে, ডান পাশে হবে উড, কুড, মাইট থেকে যে কোনো একটা আসবে, হ্যাভ আসবে, ভার্বের V3 হবে। এরপর জিরো কন্ডিশনাল, ইফ আছে, সাবজেক্ট আছে, এরপর এটা ভার্ব, হিট, হিট বা বাংলা অর্থ হচ্ছে তাপ দেওয়া, এটা ভার্ব হিসেবে কাজ করে, আবার অনেক সময় এটা নাউন হিসেবে কাজ করে। তাপ, হিট, এটা ভার্ব হিসেবে কাজ করে, তাহলে এটা B1 ফর্ম। তাহলে সাবজেক্ট আছে, B1 আছে। এরপর এদিকে কি হবে? এখন এটা ফার্স্ট কন্ডিশনের সাথে মিলে যাচ্ছে না, সাবজেক্ট B1। এখন দেখতে পাচ্ছি ইফ ইউ হিট আইস ইট মেল্টস, যদি তুমি বরফে তাপ দাও তখন এটি গলে যাবে। তাহলে এটা একটা চিরন্তন সত্য কথা না, বা বৈজ্ঞানিকভাবে সত্য বলতে পারি আমরা, বরফকে তাপ দিলে গলে যায়, এটা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য কথা বলতে পারি আমরা। তাহলে যখন চিরন্তন সত্য বা বৈজ্ঞানিকভাবে সত্য কোনো কথা আসবে কন্ডিশনালে, তখন সেটা জিরো কন্ডিশনালে যাবে। যদিও এখানে B1 আছে, তখন এটা জিরো কন্ডিশনাল হবে। এদিকেও কি হবে? ইট সাবজেক্ট মেল্টস, এটাও B1। জিরো কন্ডিশনালে এদিকে যদি B1 হয়, এ পাশেও B1 হবে। এই চারটে ছিল আমাদের কন্ডিশনাল এক্সাম্পল। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 2। আমি আরেকবার বলতেছি, যারা একটু পরে জয়েন করছো, আমরা বিগত বছরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের গত বছর যে পরীক্ষাটা হয়েছে, ওখান থেকে গুরুত্বপূর্ণ 5টা কোয়েশ্চেন, আবার ওই কোয়েশ্চেনের ব্যাখ্যা সহ, অর্থাৎ ওই কোয়েশ্চেনের গ্রামার সহ আমরা আলোচনা করতেছি। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2, ওয়ান অফ দ্য ক্রোশাল, ক্রোশালের বাংলা অর্থ হচ্ছে চরম বা আমরা গুরুতর বলতে পারি, গুরুতর। ওয়ান অফ দ্য ক্রোশাল, এই পড়াটা আমাকে পূরণ করতে হবে। এটা ছিল গত বছরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের সেট 2, 2 নম্বর সেটের 2 নম্বর কোয়েশ্চেন। ওয়ান অফ দ্য ক্রোশাল, সবচেয়ে চরম, ওয়ান অফ দ্য ক্রোশাল প্রবলেম অফ দ্য ডে ইজ প্রাইস স্পাইরাল। প্রবলেমস অফ দ্য ডে ইজ ডে আর, এখানে আছে ইজ, এখানে আছে প্রবলেম। কোয়েশ্চেনগুলো দেখো একটু, অপশনগুলো। এখানে আছে প্রবলেমস অফ দ্য ডে আর প্রাইস স্পাইরাল, প্রবলেম অফ দ্য ডে ওয়াজ প্রাইস স্পাইরাল, প্রবলেমস অফ দ্য ডে ইজ প্রাইস স্পাইরাল। এখানে কেমনে বুঝবো যে কোনটা আমাদের অ্যান্সার হবে?
আচ্ছা, এটা বোঝার জন্য আমাকে একটু ওই গ্রামার যেতে হবে। এটা কোন গ্রামার থেকে এসেছিল? এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একটা গ্রামার রয়েছে ওই টপিক থেকে। আমি আবার বলতেছি, আমরা যখন ভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো সলভ করতে যাব, তখন আমাদের আগে কোয়েশ্চেনটা কোন টপিক থেকে হয়েছে ওই টপিকটা রিমাইন্ড করতে হবে, তখন অ্যান্সার করাটা খুব ইজি হয়ে যাবে। তাই দেখো, ওটা এসেছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিক থেকে। আমরা দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কীভাবে আসছে। ওয়ান অফ এর পরে প্লোরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে, এটা একটা রুল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল হচ্ছে ওয়ান অফ এর পরে, ওয়ান অফ দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে এরপরে প্লোরাল নাউন, খুব গুরুত্বপূর্ণ এই রুলটা। ওয়ান অফ এর পরে প্লোরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব হবে। রুলটার মোট কথা হচ্ছে এটা, যখন কোনো একটা সেন্টেন্স ওয়ান অফ দিয়ে শুরু হবে, তখন এর পরপর যে নাউনটা আসবে, নাউনটা প্লোরালে হবে, এবং এর পরপর যে ভার্বটা আসবে, ওই সেন্টেন্সে যে ভার্বটা আসবে, ভার্বটা সিঙ্গুলার হবে। আমি একটু আবার বলতেছি, দেখো এখানে একটা স্ট্রাকচার দিছি। ওয়ান অফ কোনো সেন্টেন্স শুরু হয়েছে, এরপর যে নাউনটা আছে সেটা প্লোরাল হবে, এরপর যে ভার্বটা আসবে সেটা সিঙ্গুলার হবে। ওয়ান অফ, নাউন সিঙ্গুলার, ভার্ব নাউন প্লোরাল, ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনে ফিরে যাই। দেখো, ওয়ান অফ দ্য ক্রুশাল, এখানে ওয়ান অফ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে না, তাহলে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলে পড়তেছে। ওয়ান অফ দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, এরপরের স্ট্রাকচার কি, নাউনটা প্লোরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। ওয়ান অফ দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, নাউন প্লোরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। আচ্ছা, দেখি আমরা এখানে কোনটাতে ওই স্ট্রাকচার মেনটেন করতেছে। ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, নাউন প্লোরাল থাকতে হবে, ভার্ব সিঙ্গুলার থাকতে হবে। প্রবলেম সমস্যা, এটা একটা নাউন না, তাহলে প্রথমে এটা বাদ যাচ্ছে। আমরা সাধারণত যখন ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন সলভ করতে যাব, ওখানে আমাদের খুব কম সময় থাকে, বিশেষ করে বলতে গেলে 35 সেকেন্ডস। ওভারঅল প্রতিটা কোয়েশ্চেনের জন্য 35 সেকেন্ড করে থাকে। তো এখানে আমাদেরকে প্রতিটা অপশন পরে অ্যান্সার করার ওই সময় আমরা পাবো না। এই জন্য আমাদের কী করতে হবে, অপশনগুলো বাদ দিতে জানতে হবে। মানে 4টা বা 5টা অপশন থাকে, 4টাও হতে পারে, 5টাও হতে পারে, ওখান থেকে আগে আমাদের স্ট্রাকচারের সাথে মেনটেন করে অপশন বাদ দিয়ে ফেলতে হবে। যেমন দেখো, এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী নাউন প্লোরাল হতে হবে, এস বাই এস যুক্ত হতে হবে, আর ভার্ব সিঙ্গুলার হতে হবে। প্রথম অপশন দেখো, প্রবলেম, এটা একটা নাউন, ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, প্রবলেম, এটা প্লোরাল হওয়ার কথা, প্রবলেমস হওয়ার কথা, কিন্তু হয় নাই, এটা বাদ। এবার এই তিনটা আমরা চিন্তা করবো এখন। এরপর হচ্ছে ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, নাউন প্লোরাল হতে হবে, প্রবলেমস, এটা ঠিক আছে। কী দিয়ে শুরু হয়েছে, নাউন প্লোরাল হয়েছে। এরপর আমাদের আরেকটা স্ট্রাকচার কি, ভার্ব সিঙ্গুলার হতে হবে, নাউন প্লোরাল হতে হবে, ভার্ব সিঙ্গুলার হতে হবে। এরপর দেখি ওয়ান অফ দ্য প্রবলেমস, এটা ঠিক আছে। অফ দ্য ডে, দিনের, আর প্রাইস স্পাইরাল। তাহলে আমাদের কথা ছিল কি, নাউন প্লোরাল মিলছে, ভার্ব সিঙ্গুলার হতে হবে, কিন্তু এখানে আর, ভার্ব তো প্লোরাল, তার মানে এটা হচ্ছে না, এটাও বাদ। এরপর প্রবলেম, এটা টোটালি বাদ, পরে যেতে হচ্ছে না। কেন পরে যেতে হচ্ছে না? কারণ আমাদের স্ট্রাকচারের কথা ছিল নাউন প্লোরাল হবে, প্রবলেম একটা নাউন, এটা প্লোরাল নেই, এটা দেখার দরকার নেই পরে। এরপরে সর্বশেষ আমাদের অপশন প্রবলেমস, নাউন প্লোরাল, কারণ ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, নাউন প্লোরাল হতে হবে, ভার্ব সিঙ্গুলার হতে হবে। প্রবলেমস ঠিক আছে। ওয়ান অফ দ্য ডে ইজ প্রাইস স্পাইরাল, ভার্ব সিঙ্গুলার। তাহলে দুইটাই আমাদের মিলতেছে এখানে। ওয়ান অফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে এরপরে নাউনটা প্লোরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, দুটাই মিলতেছে, আমাদের অ্যান্সার হবে এটা। ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেমস অফ দ্য ডে ইজ প্রাইস স্পাইরাল। তাহলে আমাদের স্ট্রাকচার কী ছিল, ওয়ান অফ দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে, এরপর যে নাউনটা আসবে সেটা প্লোরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, সিন্স লাস্ট ইয়ার I dash him only once. Since last year I dash him only once. এবার দেখি আমরা অপশনগুলো দেখি। have seen, have been seeing, see, has seen। এখানে কোন ভার্বটা বসবে, এটা কোন টপিক থেকে আসছে আমরা একটু দেখি। এটা আসছে রাইট ফর্ম অফ ভার্বস থেকে, রাইট ফর্ম অফ ভার্বস টপিক থেকে আসছে। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস একটা রুল আছে এরকম,
অ্যাজ দো, সিন্স, এই তিনটা ওয়ার্ড দেখো, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, এই তিনটা ওয়ার্ডের বাম পাশে যখন সাবজেক্ট B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ডান পাশে হবে তখন V2। একটু খেয়াল করো, আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি রুলটা। এগুলো কিন্তু বইয়ে সাধারণত অ্যাজ ইফ দিয়ে একটা রুল থাকবে, অ্যাজ ডু দিয়ে একটা রুল থাকবে, সিন্স দিয়ে রুল থাকবে। আমি তিনটা রুলকে একটা জায়গায় নিয়ে আসছি। দেখো, অ্যাজ ইফ, অ্যাজ ডু, সিন্সের ক্ষেত্রে যখন বাম পাশে B1 হবে, অর্থাৎ অ্যাজ ইফ, অ্যাজ ডু, সিন্স, এই তিনটা কনজাংশন সাধারণত দুইটা সেন্টেন্সকে বা দুইটা ক্লজকে যুক্ত করবে, দুইটা ক্লজকে যুক্ত করবে। এই দুইটা ক্লজের মধ্যে যখন বাম পাশে বা যে কোনো একটা ক্লজ B1 হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, অপর ক্লজটা ডান পাশে কি হবে? B2 হবে। যদি এই তিনটা কনজাংশনের বাম পাশে B2 থাকে, ভার্বের পাস্ট ফর্ম হয়, ডান পাশে হবে হ্যাড প্লাস V3। ডান পাশে কি হবে? হ্যাড প্লাস V3। আরেকবার বলতেছি, অ্যাজ ইফ, অ্যাজ ডু, সিন্সের ক্ষেত্রে যখন বাম পাশে B1 প্রেজেন্ট ফর্ম হবে, ডান পাশে হবে V2, আর যখন বাম পাশে V2 হবে, ডান পাশে হবে হ্যাড প্লাস V3। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেনটা হয়েছে, দেখি আমরা, সিন্স লাস্ট ইয়ার, গত বছর থেকে, সিন্স লাস্ট ইয়ারকে সিন্স আছে না, সিন্স দিয়ে দুটা যুক্ত হয়েছে, কারণ দুইটা সেন্টেন্স কেমনে বুঝলাম, এদিকে আছে কমা আছে, সিন্স লাস্ট ইয়ার। এখানে এই লাস্ট ইয়ার দ্বারা আমরা কোন কালকে সাধারণত বুঝে থাকি, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, ইয়েস্টারডে, লাস্ট উইক, এই ক্লো দ্বারা আমরা বুঝতে পারি এটা V2, অর্থাৎ পাস্ট। V2 না বললে আমরা বলতে পারি পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, কারণ লাস্ট ইয়ার রয়েছে। তাহলে এদিকে যখন, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট মানে B2 সাধারণত আমরা বুঝি, তাহলে এদিকে যখন সিন্সের সাথে একটা যখন V2 হবে, অপরটা কি হয় সাধারণত হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3 হয়। তাহলে আমরা এখানে কোন অপশনটা দেখি, ওটার সাথে যাচ্ছে, এটার মতো V2 থাকলে এদিকে এই অপশন, এই স্ট্রাকচারটা হবে। তাহলে দেখি আমরা, ওয়ান, হিয়ার, সরি, অপশন 1 হ্যাভ সিন, একটু পরে বলি আমরা, হ্যাভ বিন সিইং। এদিকে যদি V2 থাকে, এদিকে আমাদের কথা ছিল হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3, কিন্তু এখানে হ্যাভ আছে, V3 নাই, একটা সিং রয়েছে, তার মানে এটা যাচ্ছে না। এরপর এদিকে সি, এটা একদমই যাবে না, কারণ এদিকে যদি V2 হয়, এদিকে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3 হবে না, হ্যাভ হ্যাজ নাই, V3 নাই, এটা যাচ্ছে না। এবার দেখি হ্যাভ হ্যাজ রয়েছে, V3 রয়েছে, তাহলে এটা হচ্ছে না, কারণ আয়ের সাথে কখনো হ্যাজ হতে পারে না। এখন দেখো এই দুটার মধ্যে একটা কি রয়েছে, কনফিউশন রয়েছে। এখন এটা হবে নাকি এটা হবে, দুইটা স্ট্রাকচারে যায়, কিন্তু এখানে হ্যাজ রয়েছে, এখানে রয়েছে আই, তো আয়ের সাথে কখনো হ্যাজ যায়, যাবে না। তো আই হ্যাভ সিন হিম অনলি ওয়ান্স, বলছে সিন্স লাস্ট ইয়ার আই হ্যাভ সিন হিম অনলি ওয়ান্স। স্ট্রাকচারটা দেখো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ ডু, এটার সাথে যখন দুটো ক্লজ যুক্ত হবে, একটা ক্লজ যদি V2 হয়, অন্য ক্লজে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3 হয়, তাহলে এখানে হচ্ছে আই হ্যাভ সিন, অ্যান্সার হবে আই হ্যাভ সিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, উইল লুক ফরওয়ার্ড টু। কোয়েশ্চেন নাম্বার 4 খুবই গুরুত্বপূর্ণ, এটা এখান থেকে প্রায় কোয়েশ্চেন হতে দেখা যায়। উই লুক ফরওয়ার্ড টু ড্যাশ, হিয়ার ফ্রম ইউ, heard from you, be heard from you, hearing from you, কোনটা হবে? আমরা সাধারণত এখন এই কোয়েশ্চেনটা কোন টপিক থেকে হয়েছে আমরা একটু দেখি। দেখো, প্রেপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা একটা রাইট ফর্মস অফ ভার্বের একটা রোল। দেখো খুবই গুরুত্বপূর্ণ, প্রেপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রেপোজিশন কোনগুলো? ইন, এট, অ্যাবাউট, অন, অফ, উইথ, বাই, এগুলো হচ্ছে প্রেপোজিশন। এই প্রেপোজিশনগুলোর পরে সব সময় ভার্বের আইএনজি যুক্ত হবে। একটা প্রেপোজিশন দেখলাম, ওই প্রেপোজিশনের পর যে ভার্বটা আসবে, ভার্বটা অবশ্যই আইএনজি যুক্ত হবে। আচ্ছা, এটা বুঝলাম, কিন্তু শুধুমাত্র একটা প্রেপোজিশন রয়েছে, সেটা হচ্ছে টু। এই টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এর রুলটা একটু পেঁচানো। দেখো, পৃথিবীতে যত প্রেপোজিশন রয়েছে
প্রতিটা প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে ওই ভার্বটা আইএনজি যুক্ত হবে, সোজা কথা। কিন্তু একটা প্রেপোজিশন রয়েছে, সেটা হচ্ছে টু, এক্সেপশনাল। ওই টু এর পরে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। এবং আবার বলতেছি, ফ্রেজাল টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমি কথাটা তিনভাবে বলতেছি, দেখো একটা কথাকে তিনবার চেঞ্জ করতেছি। ফার্স্ট অফ অল, পৃথিবীতে যত প্রেপোজিশন রয়েছে প্রতিটা প্রেপোজিশনের পরে ভার্ব আসলে ওই ভার্বটা আইএনজি যুক্ত হবে। এটা চিরন্তন সত্য। পৃথিবীতে যত প্রেপোজিশন আছে প্রতিটা প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে ওই ভার্বটা আইএনজি যুক্ত হবে। আমি আর একটু চেঞ্জ করলাম কথাটাকে, বললাম শুধুমাত্র একটা প্রেপোজিশন রয়েছে যেটা হচ্ছে টু, এটার সাথে আইএনজি যুক্ত না হয়ে ভার্বের বেস ফর্ম হয়। দেখো টু প্লাস বেস ফর্ম হয়। আবার বললাম কতগুলো ফ্রেজাল টু রয়েছে যেগুলোর পরে ভার্বের আইএনজি যুক্ত হবে। এখন আমাদের জানতে হবে ফ্রেজাল টুগুলো কোনগুলো। দেখো, উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, ডিভোটেড টু, অ্যাকাস্টম টু, কমিটেড টু, কনফেস টু, গেট ইউজ টু, বি ইউজ টু। বি ইউজ টু মানে হচ্ছে এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব আর কি। এই এম ইউজ টু, ইজ ইউজ টু এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কথাটা আমি আরেকবার বলি, কথাটা আমি দুইবার চেঞ্জ করছি। প্রথমে একবার বললাম পৃথিবীতে যত প্রেপোজিশন রয়েছে সবগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমি আর একটু চেঞ্জ করে বললাম শুধুমাত্র একটা প্রেপোজিশন এক্সেপশন, সেটা হচ্ছে টু, টুর পরে আইএনজি যুক্ত না হয়ে ভার্বের বেস ফর্ম হয়। আমি আর একটু চেঞ্জ করে বললাম আবার কতগুলো ফ্রেজাল টু রয়েছে। ফ্রেজাল টুগুলো কী কী? উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, কমিটেড টু, কনফেস টু, ডিভোটেড টু, এইগুলোর পরে কী হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা এখানেই আমাদের কোয়েশ্চেনে কোনটা ছিল? লুক ফরওয়ার্ড টু। দেখো লুক ফরওয়ার্ড টু, তাহলে এই ফ্রেজাল টুর মধ্যে এটা ছিল না লুক ফরওয়ার্ড টু। এই লুক ফরওয়ার্ডটার পরে কী যুক্ত হবে? লুক ফরওয়ার্ডটার পরে কী হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা অপশনটা দেখি, উই লুক ফরওয়ার্ড টু, হেয়ার একটা ভার্ব আইএনজি যুক্ত হয় নাই, এটা হচ্ছে না অ্যান্সার। হিয়ার্ড V3 হয়ে গেছে, আইএনজি যুক্ত হয় নাই, এটা হচ্ছে না, কারণ আমাদের লুক ফরওয়ার্ডের পরে বা আইএনজি যুক্ত হতে হবে। বি হিয়ার্ড কখনোই যাচ্ছে না, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত নাই। লাস্ট অপশন হিয়ারিং ফ্রম ইউ, ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, আমাদের অ্যান্সার হবে হিয়ারিং ফ্রম ইউ। কোয়েশ্চেনটা দেখো, উই লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড একটা ফ্রেজ, এগুলোকে ফ্রেজাল টু বলা হয়। এই ফ্রেজাল টুর ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পরবর্তী ভার্বটা বসে। তাহলে এখানে হচ্ছে উই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমাদের অ্যান্সার হবে এটা। কোয়েশ্চেন নাম্বার 5, আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। মামস ড্যাশ আ ভেরি কমন ডিজিজ উইচ ইউজুয়ালি অ্যাফেক্টস চিলড্রেন। এখানে কোনটা হবে? আমরা একটু চিন্তা করে দেখি কোন অ্যান্সারটা হবে। মামস ড্যাশ আ ভেরি কমন ডিজিজ উইচ ইউজুয়ালি অ্যাফেক্টস চিলড্রেন। এখন দেখো এটা হচ্ছে, আমরা একটু কোন টপিক থেকে আসছে একটু দেখি। সাম কনফিউজিং সাবজেক্টস। এই কোয়েশ্চেনটা 5 নম্বর কোয়েশ্চেনটাও আসছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিক থেকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় কোয়েশ্চেন হতে দেখা যায়। তাহলে দেখি আমরা সাম কনফিউজিং সাবজেক্টস, কিছু কনফিউশন তৈরি হয় এরকম সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট কি? সাবজেক্ট যেটা দিয়ে সেন্টেন্স শুরু হয়, মার্স, এখানে এস রয়েছে। দেখো মার্স দ্বারা বোঝায় মঙ্গল গ্রহ, কিন্তু এটা প্লোরাল নয়। দেখো আমরা আগের কোয়েশ্চেনটা একটু দেখি একবার। মামস, এখানে আমরা সাধারণত এখানে একটা বাফ বসাতে হবে। দেখো ইজ হবে নাকি আর হবে নাকি হ্যাজ হবে নাকি ওয়ার হবে। আমরা চোখ বন্ধ করে সবাই বসাই দিব যে এখানে আর অথবা ওয়ার, বেশিরভাগ আরই বসাই দিব। এবং পরীক্ষায় এমনটা করেছিল সবাই, বেশিরভাগ ক্ষেত্রে আর বসাই দিচ্ছে, কারণ এদিকে মামস রয়েছে, এটা প্লোরাল বাবা প্লোরাল। কারণ আমাদের একটা রুল রয়েছে যেরকম, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লোরাল হলে ভার্ব প্লোরাল। খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1 নম্বর রুল হচ্ছে এটা। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ব প্লোরাল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট মামস, এখানে এস যুক্ত রয়েছে, এটা প্লোরাল। তাহলে যে ভার্বটা আসবে এখান থেকে আমাদের অপশন দিয়ে ভার্বে বসাতে হচ্ছে, ভার্বটা প্লোরাল হবে, ওয়া আর হবে। ম্যাক্সিমাম কিন্তু এটাই অ্যান্সার করছিল না, এটা অ্যান্সার হবে না। কেন আমরা একটু দেখি।
সাম কনফিউজিং সাবজেক্টস, কিছু কনফিউশন তৈরি করে এরকম সাবজেক্ট রয়েছে যেগুলো প্লুরাল না সিঙ্গুলার বোঝা যায় না। সাবজেক্টগুলো কোনগুলো? মার্স, এখানে এস রয়েছে, মার্স দ্বারা কি বোঝায়? মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ কি বেশ কয়েকটা রয়েছে? না, একটাই রয়েছে, তার মানে এটা সিঙ্গুলার, যদিও বেশ সে এস রয়েছে। এরপর হচ্ছে স্টার ওয়ার্স, এখানে এস রয়েছে, এটাও আমরা সাধারণত প্লুরাল হিসেবে ধরে নেব। স্টার ওয়ার্স এটা পুরোটা এটা একটা নাউন। কেমনে নাউন? এটা একটা হচ্ছে ইপিক, মহাকাব্য। ইউএসএ একটা মহাকাব্য, ইপিক, এটার নাম হচ্ছে স্টার ওয়ার্স। স্টার ওয়ার্স এটা হচ্ছে ইউরোপের একটা আমেরিকার একটা মহাকাব্য। তো এটা হচ্ছে প্লুরাল নয়, এটা সিঙ্গুলার, কারণ একটাই মহাকাব্য, এটা মহাকাব্যের নাম স্টার ওয়ার্স। এরপরে হচ্ছে দি ইউনাইটেড স্টেটস। দি ইউনাইটেড স্টেটস আমেরিকার ইংরেজিতে পূর্ণ নাম, দি ইউনাইটেড স্টেটস, এখানে শেষে এস রয়েছে। তো আমরা সাধারণত শেষে এস দেখলেই কি বলি? এটা প্লুরাল। তো দি ইউনাইটেড স্টেটস এটা একটা দেশের নাম। তো এই নামে দেশ কয়টা রয়েছে? একটাই, এটা সিঙ্গুলার হবে, তার মানে এস থাকলে এটা প্লুরাল নয়। এরপর দি ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। দি ইউনাইটেড নেশনস জাতিসংঘ পৃথিবীতে কয়টা রয়েছে? একটাই রয়েছে, যদিও বা এটা শেষে এস যুক্ত রয়েছে, এটাকে আমরা প্লুরাল ধরে নিতে পারি না, কারণ এটা পুরোটাই একটা নাম। জাতিসংঘ পৃথিবীতে একটাই রয়েছে, এটাও সিঙ্গুলার। তাহলে এরকম কতটা কনফিউশন তৈরি করে কিছু সাবজেক্ট রয়েছে, যে মার্স, স্টার ওয়ার্স, ইউনাইটেড স্টেটস, দি ইউনাইটেড নেশনস, এগুলো সবগুলোই হচ্ছে সিঙ্গুলার, সবগুলোই সিঙ্গুলার। এগুলো সবসময় কি নেবে? সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে আমরা কোশ্চেনটা একটু দেখি। মাম্পস, এখন মাম্পসকে আমরা চিনলে তখনই আমাদের অ্যান্সারটা করা সহজ হবে। মাম্পস হচ্ছে একটা রোগের নাম, একটা রোগ। মাম্পস হচ্ছে একটা শিশু সম্বন্ধীয় রোগ, যেটা সাধারণত শিশুদের হয়ে থাকে। তাহলে মাম্পস এটা প্লুরাল নয়, ম্যাক্সিমাম এটা অ্যান্সার করছিল আর, ওয়ার দিকে তেমন একটা যায়নি, আর বেশিরভাগ অ্যান্সার করছিল, কিন্তু আর হবে না, কারণ মাম্পস হচ্ছে একটা রোগের নাম, ওই নামে একটাই রোগ রয়েছে। তো এখানে হবে ইজ হবে, আমাদের অ্যান্সার হবে ইজ। মাম্পস ইজ আ ভেরি কমন ডিজিজ উইচ ইউজুয়ালি অ্যাফেক্টস চিলড্রেন। মাম্পস হচ্ছে একটি খুবই কমন রোগ, যেটি সাধারণত শিশুদেরকে কী করে? অ্যাফেক্টস করে, আক্রান্ত করে। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের ইজ। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।